মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে রবিবার, সানডে আর ফুল অন ফান্ডে। অনেকদিন বাদে আমি আবার ব্লগে ফিরে এলাম, প্রায় এক সপ্তাহ পরে। ভাইজাগ থেকে ভীষণ আনন্দ করে ঘুরে এসেছি, ভীষণ মজা করেছি, খুব আনন্দ করেছি। যেটা সবচেয়ে বড় কথা, যেটা নিয়ে আমি খুব ভয় পাচ্ছিলাম, এটা আমার প্রথমবার। কেমন হবে, এতজন লোক নিয়ে যাচ্ছি, সবাই কেমন থাকবে। কিন্তু খুব ভালো ব্যাপার যে সবাই ভীষণ ভালোবাসা দিয়েছে, সবার থেকে আমি প্রচুর ভালোবাসা পেয়েছি, প্রচুর রেসপেক্ট করেছে প্রত্যেকে, আমার প্রত্যেকটা মানুষ। তো সেটা নিয়ে আমি খুবই আনন্দিত। এসে বেশি আমি ব্লগ করতেই পারিনি, তার কারণ হচ্ছে এক তো হচ্ছে যে যে হয় না যে অনেক ব্লগ ছিল, তো সেগুলো পোস্ট করতে করতে সময় চলে গেছে, কারণ এডিট করা হচ্ছিল না আমার। আর বেসিক্যালি আমাদের না ঠিক করে ঘুম হয়নি, ওখানে ঘুম হয়নি মানে এরম না যে আমি ঘুমাইনি, মানে অনেক রাত হতো আমাদের শুতে, আবার সকাল সকাল ওঠা, তো এসে আমি শুধু ঘুমাতাম। শনি রবিবার তো শুধুই ঘুমিয়েছি। আর তারপরেও মানে এখনও অবধি এত দেরি হচ্ছে ঘুম থেকে উঠতে, যে আমি যে একটা প্র্যাকটিস শুরু করেছিলাম ব্যায়ামের, আবার সেটা জলাঞ্জলি চলে গেছে যাকে বলে। কিন্তু না, আমি আবার শুরু করব এটাই ভেবে রেখেছি। আর একটা যেটা কথা হচ্ছে যে কালকে ছিল বিপত্তারিণী পুজো। পুজোর আমি একটুও ব্লগ তুলতে পারিনি, কারণ আমরা তিনজনই একদম পুজোর ওখানেই চলে গেছে, আমি, মা, দিদা সবাই। তো সেই জন্য সেরকমভাবে কিছু তোলা হয়নি। তো আজকে থেকে আমি ব্লগ শুরু করছি। তো চলো আর বেশি বকবক না করে দিনটাকে শুরু করি, ব্লগটাকেও শুরু করি। আর আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, পাশে থেকো। আর একটা কথা, যেটা হচ্ছে আজকে ব্লগটা একটু অন্যরকম, তার কারণ হচ্ছে যে আজকে মা আর বাবা, দিদা কেউই ঘরে থাকবে না। মা আর দিদা একটু বাদেই বেরিয়ে যাবে, তারা যাবে হচ্ছে রথের মেলা দেখতে। কলকাতা পার্ক স্ট্রিটে যে রথের মেলা হচ্ছে সেটা দেখতে সকাল সকালে বেরিয়ে যাচ্ছে। আমারও যাওয়ার কথা ছিল, কিন্তু রোদ্দুর দেখে আমি আর যাচ্ছি না। বাবা বললো যে তুমি রেস্ট নাও বাড়িতে, তো আমি সেই জন্য বাড়িতে আছি। আর বাবা বেরোবে, বাবার একটু কাজের জন্য বাবা বেরোবে, তো সেই জন্য আমি একাই বাড়িতে থাকবো। তো দেখা যাক সারাটা দিন কেমন যায়, তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি ল্যাদ খেয়ে খেয়ে যাবে। তো চলো আর বকবক না করে আজকের দিনটাকে শুরু করি। এই যে রেডি হয়ে গেছে নিনি, আর একজন নামছেন নিচে। কেমন লাগছে? কি কেমন লাগছে? একা একা ঘুরতে যাচ্ছ? তুমি একা একা ভাইজাগ ঘুরে এলে, তখন আমি তোর তো আমি কাজের জন্য গেছি, আমাকে একা ছেড়ে সুন্দরবন ঘুরে চলে যাচ্ছে না, বলছে না আমি ভালো লাগে না, তাহলে থাক তুমি রেস্ট নাও, আমি যাই। আর প্রচন্ড রোদ্দুর বাইরে, ওই জন্য আর কি। ঠিক আছে, সাবধানে যাবে। যদি পারি আমি একটুখানি ওখানে তোমাদের ছবিটা দেখাবো, যদি পারি, কোনো গ্যারেন্টি নেই। টাটা, সাবধানে যেও। যেহেতু দিনটা ছিল সানডে, মা বেরিয়ে যাওয়ার পরে আমি লেগে গেছিলাম আমার কাজে। আমার অনেক কাছাকাছি ছিল, তোমরা জানো সানডে মানেই আমার পুরো দমে কাছাকাছি বা আমার সমস্ত কাজ থাকে। আর ভাইজাগ থেকে ঘুরে আসার পরে না, এটাই ফার্স্ট সানডে ছিল। মানে ভাইজাগ থেকে এসেছিলাম শনিবার, তার পরের দিন সানডে, কিন্তু সেদিনকে আমি রেস্ট নিয়েছিলাম, সারাদিন ঘুমিয়ে কাটিয়েছি। আর তারপরে এটাই ফার্স্ট সানডে ছিল। তো সেই জন্য আমি রবিবারটা একদম উপভোগ না করে আমি ভাবলাম ঠিক আছে, মাও ঘরে নেই, আমি বেশি কায়দা টায়দা না মেরে আমি আমার কাজ করি। সেই হিসেবে আমি 2 বালতি কেচেছিলাম ভাইজাকের জামা কাপড়, কিছু কিছু এমনি ধরো যেটা ঘরেও পরেছি হয়তো কাচা হয়নি, সেরকম পুরো 2 বালতি আমি কাচতে বসেছিলাম। তো কাছাকাছির পরে এই মেলে দেওয়ার কাজটা আমার দিদাই করে, কারণ আমার দিদার বক্তব্য আমি ঠিক করে জামার জল ঝরাতে পারি না, আর সেই জন্য অনেক সময় লাগে শুকোতে। কিন্তু আমি সেদিন তো আর দিদা ছিল না, সমস্ত কিছু আমিই করেছিলাম, এবং পরে দিদাকে বলেছিলাম দেখো আমি সবই পারি, এরকম নয় যে আমি পারি না। যাই হোক, সব কাছাকাছির পরে স্নান টান করে আমি পুজো করতে লেগেছিলাম। আর দিদা পুজো করেই দিয়ে গেছিলো, কিন্তু যেটা আমি নিত্যদিনের আমি ঠাকুরকে ধূপ দিয়ে আরাধনা করি, তো সেটাই আমি তখন করতে শুরু করেছিলাম। আসলে মানে জীবনে যাই হয়ে যাক, এই ঠাকুরকে ডাকাটা একদমই বন্ধ করা যাবে না, কারণ আমার মনে হয় যে সারাটা দিনের মধ্যে কিছুক্ষণ একটু ঠাকুরের সামনে বসলে না, সেটা একটা আলাদা মনের শান্তি পাওয়া যায়। তার সাথে দুটো কথা বলে খুব ভালো লাগে। আমি যখন মন দিয়ে পুজো করি, কেউ আমাকে দেখলে আমাকে পাগল ভাববে, কারণ আমি কন্টিনিউয়াস বকবক করে যাই একভাবে, এইটা হয়েছে, ওইটা হয়েছে, জানো তো এই জিনিসটা হয়েছে, ওই জিনিসটা হয়েছে, মানে আমি ঠাকুরকে সব জানাই। আমার মনে হয় যে সে আমার কথা শুনছে এবং তিনি নিশ্চয়ই আমার সমস্ত সমস্যার সমাধান করে দেবে।
তো সেই হিসেবে আমি ওরমভাবেই পুজো করি। ইভেন আমি ভাইজ্যাগে গিয়েও কিন্তু সেটা ভুলিনি। হ্যাঁ, ভাইজ্যাগে হয়তো ধূপ-টুপ ঘরে জ্বালাইনি, কারণ আমাদের হচ্ছে ওই ঘরে নন স্মোকিং ঘর ছিল, যে ধূপ-টুপ জ্বালাতাম জল ফল পড়ে যেত বা অ্যালার্ম বাজতো, সেটা করিনি। কিন্তু ঠাকুরের গান চালানো, ঠাকুরের জপ করা রোজই করেছি। এবার আসি খাওয়া দাওয়ার পর্বে। সেদিনকে আমি মাকে বলেছিলাম, তোমাকে রান্না বান্না কিছু করতে হবে না, সকালেই যখন যাচ্ছ তোমরা তখনই ভোগ খাবে, আর আমরাও বরং আজকে কিনে নেব। তো বাবার একটু আপত্তি থাকলেও আমার জোর জলুমের সামনে বাবা আর কিছু বলতে পারেনি। তো আমরা খাবার কিনে এনেছিলাম। বাবা কী করেছিল, বাবা খেয়ে এসেছিলো, আমার জন্য কিনে নিয়ে চলে এসেছিলো। খাবারে ছিল ভাত, শাকের তরকারি, আলু পটল সয়াবিনের তরকারি, ডালের সাথে ছিল আলু ভাজা, মাছের ঝোল আর চাটনি, পাঁপড়। প্রত্যেকটা রান্নাই ভালো হয়েছিল। স্পেশালি তরকারিগুলো আমার খুবই ভালো লেগেছিলো। আর ডালটাই একদমই মানে ভালো হয়নি, পুরো জল ডাল মনে হয়েছিল। আর যেহেতু আমি চাটনি খাই না, তোমরা জানো, সেজন্য আমি চাটনিটা খাইনি। বাকি প্রত্যেকটা রান্নাই খারাপ হয়নি, ভালোই হয়েছিল। কিন্তু ওই যে যা হয় সমস্ত রান্নার আগে মায়ের রান্নাই সবচেয়ে ভালো। আমি যখন ভাইজ্যাগ গেলাম, মা আমাকে আসার পরে শনিবার যখন আমরা খাচ্ছি, শনিবার তো জানোই আমি একদম নিরামিষ খাই, তো হয়েছিল ডাল ভাত আলু পোস্ত আর আমার পছন্দের পটল ভাজা। তো মা বলছে, দেখ এখন আলু পোস্ত ডাল ভাত খাচ্ছিস, ওখানে তো কত কিছু খেতে পেরেছিস তুই, অনেক কিছু খাবার ওখানে ছিল, প্রতিদিনই অনেক কিছু খাবার। কিন্তু আমি বললাম, না গো মা, তোমার হাতের বা দিদার হাতের যে রান্নার জাদু আছে বা ঘরের খাবারের যে একটা আলাদা আনন্দ, সেটা বাইরের খাবারে হয় না, সে যতই তুমি মানে 5 স্টার হোটেলে খাও না কেন। আর ভাইজ্যাগ গিয়ে আমি সেরকমভাবে খেতে পারিনি ভয়তে, কারণ হচ্ছে যদি আমার শরীর খারাপ হয়, কারণ আমার ওপর 100 জনের দায়িত্ব। হ্যাঁ, স্যার আছেন, কিন্তু নিজের ওপরই তো সমস্ত কিছু নিজেকে ঠিক রাখতে হবে না, সেজন্য আমি বেশি খাবার খাইনি। আর আমি ভাবলাম যে খাওয়া দাওয়ার পরে বাবাও বেরিয়ে গেছিলো, তো কি করব, মাও ঘরে নেই, তো আমি জল টলগুলো ভরে টরে রাখি। তো সেই হিসেবেই জল টলগুলো ভরছিলাম। আর প্লিজ জগের যে জারটা দেখে, মানে জগটা দেখে ভেবো না যে প্রচণ্ড নোংরা, আসলে আমরা ডিপ টিউবওয়েলের জল খাই, তো সেই জন্য ওটা তো ওই লোহার ওই দাগটা সবসময় থাকে, ওটা তোলা যায় না। তো জল টল খেয়ে অঢেল সময় আমি কি করব, মানে রবিবারকে আমি মায়ের সাথে বকবক করি, এটা করি ওটা করি, বা সিনেমা দেখি। সেদিনকে আমার কাছে কোনো সিনেমাও নেই ফোনে, এত বিরক্তি লাগছে আর কি বলবো। তো আগের দিনে দই ছিল, মানে পুজোর দইটা, মিষ্টি দই। আমি ভাবলাম বরং দইটাই আমি খেয়ে একটু সময় কাটাই। তো সেই দইটা খাচ্ছিলাম আর ফোন দেখছিলাম। আর তার মাঝখানে বলে থাকি মাকে, তার মধ্যে আমার 4 থেকে 5 বার ফোন করা হয়ে গেছিলো, কোথায় আছো, কী খেয়েছো, ঠিকঠাক খেয়েছো কি না, বৃষ্টিতে ভিজবে না, সব কিছু। আর দই খেতে খেতে এবার একটু লেটে গেছি, মানে ধীরে ধীরে লেটা যাকে বলে। আর একটা কথা বলে রাখি, মা হারা একটা দিনে মানে এটা বুঝতে পেরেছি যে মারা কতটা ইম্পর্টেন্ট হয় পুরো বাড়ির জন্য, কতটা দরকারি হয়, মানে কত কিছু করার থেকেও বড় কথা, আমি মাকে খুব মিস করছিলাম। আমার এটা মনে আছে যে যখন আমি ছোটো ছিলাম, ক্লাস 11-এ, একবার ছোটো পিসির বাড়িতে কিছু পুজো ছিল, তো সে দিনটা ছিল সোমবার, সেটাও আমার মনে আছে। তো মার কথা ছিল, মা সকালবেলা আমাকে টিফিনটা বানিয়ে দিয়ে, স্কুলের টিফিনটা বানিয়ে দিয়ে বেরিয়ে যাবে পিসির বাড়ি। তো আমার সোমবারে এরকম শিডিউল থাকতো, সকালে কেমিস্ট্রি পড়া, তারপরে এসেই স্কুল, তারপরে স্কুল থেকে ইংলিশ পড়া, তারপরে নিউট্রিশন পড়ে আমি বাড়ি ফিরতাম রাত্রি 10টা সাড়ে 10টা। তো আমি যখন ঘরে এসেছি কেমিস্ট্রি পড়ে, তখন অলরেডি মা বেরিয়ে গেছে, তো আমার আর মাকে দেখা হয়নি। বাকিটা বলছি, আগে দেখে নাও বৃষ্টির অবস্থা। শুয়ে থাকতে থাকতে দেখি হঠাৎই ঝমঝমিয়ে বৃষ্টি। চলো বাইরে যা যা জামা কাপড় দিয়েছিলাম দৌড়ে দৌড়ে উঠে সব তুললাম। এবার বাকি গল্পটা বলি। তো সারাদিন আমি মানে কেমিস্ট্রি ক্লাস থেকে এসে আর মাকে দেখতে পাইনি, দিদাই ভাত টাত বেড়ে দিয়েছে, খেয়ে স্কুলের টিফিনে স্কুলে বেরিয়ে গেছি, তারপরে ইংলিশ পড়েছি। এবার যখন নিউট্রিশন পড়ছি তখন আর ভালো লাগছে না, মানে মনে হচ্ছে কখন বাড়ি যাবার, কখন মাকে দেখবো। এবার আমাদের পড়া হয়ে গেছে, মানে ম্যাম যেটা প্রত্যেক দিনের পড়া ধরেন বা পড়া লেখান সেটা হয়ে গেছে, এবার ম্যাম নোটস দিচ্ছেন, লেখাচ্ছেন, এটা কাকে বলে ওটা কাকে বলে এরম। তো এবার লিখতে লিখতে অনেকে আছে না, ধরো একটু ধীরে লিখছে, তো আমি ম্যামের পাশেই বসেছিলাম। ম্যাম দেখছেন কার লেখা হয়ে গেছে, তারপর আবার নেক্সট প্রশ্ন বলবেন, তখন উত্তর লিখবো। তো আমি ম্যামকে বলছি, ও ম্যাম একটু তাড়াতাড়ি বলুন না, আমার আর ভালো লাগছে না। ম্যাম বলছে, কেন, তুই তো এরম বলিস না, যে আমি আজকে না মাকে দেখিনি, আমি মায়ের কাছে যাব, মায়ের কোলে উঠবো। আমি দেখছি ম্যাম না হঠাৎ আমার দিকে কেমন অদ্ভুতভাবে তাকানো, বলছে মানে আমি যখন এসছি মাকে দেখে আসিনি, সেই সকালে উঠেই মাকে দেখেছি, তো ঘরে গিয়েই মাকে দেখতে পাবো, একটু প্লিজ। তো
তো সেই জিনিসটা মানে এখনও আছে। আমি যখনই অফিস থেকে ঘরে ঢুকে প্রথম কথা মা, প্রথমে এইটাই, মানে আমার মনে হয় সমস্ত মানুষ এটা করে। তো এই মা হারা একটা দিনে সেই গল্পটা আমার হঠাৎই মনে পড়ে। গুড ইভিনিং, এখন বাজে হচ্ছে কটা বাজে? 6:30। 6:30। আর পাশ থেকে আওয়াজ শুনতে পেয়ে গেছো, আমার মাতাজি এসে গেছে। এই যে বাবা রে, কি যে গেছে আমার সারাটা দিন, কি কষ্টকর দিন, আর কি বলবো। সারাটা দিন একা 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 একা, আমার আর ভালো লাগছিল না। তারপরে মা যখন বললো যে আমি বাসে উঠেছি, তখন আমি একটু শান্তি পেলাম। ভাবছি যে তাড়াতাড়ি চলে আসছে, ঘুরেছে ঠিক করে এত। হ্যাঁ বলছে, হ্যাঁ। আচ্ছা বাই দ্য ওয়ে, আমি এটা বলে রাখি, এই কানের দুলটা দেখতে পাচ্ছ আমার কানের নতুন, যেটা আমি নাকে পড়তাম না, সেটা এটা আমার মা আমায় গিফট করেছে এই কিছুদিন আগে। আমি আচ্ছা এক কানে নয় কিন্তু 2 কানেই গিফট করেছে। হ্যাঁ, সেটা বলার জন্য আমার চুলটা সরিয়ে দেখাচ্ছে। সেটা হচ্ছে যে আমার এক কানে সেজন্য দেখায়নি, তুই বলি নাকের, আমি নাকের নয়, ওটা কানের। হ্যাঁ, নাকের ছিল না তো, আমার ওটা খুব পছন্দ ছিল। আমার যখন নাক চুলকাতে পরে নিতাম, কিন্তু ওটা একটু ছোটো ছিল। তাই মাকে বলতাম যে আমি এরম একটা সাথে কানেরও বানাবো, ঠিক আছে। তো তারপর হঠাৎ একদিন দেখি মা বলছে তোর জন্য একটা জিনিস আছে। কি? আমার তো সবসময় খাবার দিকে ধান্দা থাকে, আমি ভাবছি কোনো খাবার টাবার জিনিস। তারপর একটা কাগজ দিয়েছে, দেখি এরম 2টি সোনার কানের লেখা। আমি বুঝতেই পারছি না, আমি ভাবলাম হয়তো আমার বিয়ে টিয়ের জন্য কিছু দিয়েছে। তারপরে যে কি এটা, তখন মা বলছে যে তুই ওরম বলতিস যে ওরম একটা বানাবি। তো আমি মাকে বলেছিলাম ওরম একটা আমি বানাবো। সেটা দেখি মা এনেছে। এই যে দেখো, আমার কানটা আসলে লাভই হয়েছে, আমার কানটা এত পাতলা খুব ছোটোর মধ্যে হয়ে গেছে। দেখো এই একটা, আর এখানে আমার খুব পছন্দ হয়েছে। তো কাল থেকে আমি এটা পড়া শুরু করেছি, আমি পরে থাকবো, কোনো আর ঝামেলা নেই। রোজ অফিস যাওয়ার সময় এই জামার সাথে ওই কানের, ওই জামার সাথে করছো না, এইটাই পরে থাকবো। ওইটাও বের করে নেবো, নাকেরটা এটা একটুখানি পরে দেখলাম। এটা আমার দিদা দিয়েছিল কোনো এক জন্মদিনে, আমার মনে নেই, কিন্তু এটাও খুলে ওইটা পরবো, নাকের এটা। তো চলো, মা এসে গেছে। না তো বৃষ্টির জন্য হ্যাঁ জানি, সে বর্ষাকালে সবার ঘরে থাকে। একে তো 2 বালতি আমি কেচে ফেলেছি, তারপর আমার ওই রাতের জামাটা শোকায়নি, হয়ে গেল রাত্রে আমার একটা হালকা জামা আছে, কিন্তু ওটা শোকায়নি। যাই হোক চলো, মা এসছে, মাকে ভাবলাম একটু চা করে খাওয়াই, ইচ্ছা আছে। যাই একটু কার ভাষাটা করে খাওয়া ডান হাতে করো। যাই আর বক করবো না, রান্নাঘরে যাই। মা আসার পরে সারাটা সন্ধে আমার কোনো ব্লগ তোলাই হয়নি। তার কারণ হচ্ছে মা ভীষণভাবে টায়ার্ড ছিলেন। আগের দিন সারাদিন পুজো, তারপরের দিন এরমভাবে বেরিয়ে গিয়ে সারাদিন ঘোরা, বৃষ্টিও ছিল। তো সেই জন্য মা একটু শুয়েই ছিল, আর সেরমভাবে ব্লগও তোলা হয়নি, সেরম গল্পও হয়নি। এখন খাওয়া দাওয়া চলছে রাতের, আর রাতের খাওয়া দাওয়াতে সব আমাদের মানে আগের দিনের ঠাকুরেরই সব প্রসাদ টোসাদ একটু ছিল, আলুর দম ছিল, সেটা দিয়ে রুটি ফুটি খাওয়া হয়ে গেছিলো। আর বলে থাকি আমি ব্লগটা শেষ করতেই পারিনি, তো আমি ভাবলাম যে একটা বিশেষ ভিডিও আমার কাছে আছে, সেটা দিয়ে ব্লগ শেষ করি। রবিবারের এই ভিডিওটা তোমরা দেখছো, আর বৃহস্পতিবার 1 শ্রাবণ ছিল আমার মায়ের জন্মদিন। সেই জন্মদিনে এইবারে অদ্ভুতভাবে এক সারপ্রাইজ পেয়েছে মা, যেটা আমিও জানতাম না, সত্যিই বলছি। সেটা হচ্ছে আমাদের বাড়িতে সবাই মিলে, মানে আমার সব মামা এবং মাসিরা মিলে মাকে সারপ্রাইজ দিয়েছে। সেটা হচ্ছে কেক এনে আমাদের বাড়িতে কেক কাটার মানে আমাদের বাড়িতে মানে মা বাবা আমরা কেউই কোনোদিনও কেক কাটিনি। আমার যে জন্মদিনের কেকটা দেখো এখন কাটা হয়, সেটাও কিন্তু বন্ধুরা করে। আমার কোনো দিনও জন্মদিনে কেক কাটা হয়নি, সেই জন্য সেই কনসেপ্ট আমার কাছেও আছে। মানে আমিও মা বা বাবার জন্মদিনে কারো জন্মদিনে কেক কাটি না, আমি সেলিব্রেট করি কিন্তু কেক কাটি না। তো এইবারে প্রথম যখন মায়ের জন্মদিন পালন হয়েছে কেক কাটা নিয়ে, তো মা ভীষণ খুশি। আমি আমার সমস্ত মামা এবং মাসিদেরকে অনেক অনেক থ্যাংক ইউ জানাতে চাই, যে মানে এত সুন্দর করে জন্মদিনের দিনটাকে শেষ করার জন্য। আর থ্যাংক ইউ সো মাচ হচ্ছে রিয়া মামির তৈরি কেকই আমরা কেটেছিলাম, খুব ভালো ছিল। সবাই আশীর্বাদ করো যাতে মা খুব ভালো থাকে, মা যাতে ভালো থাকে, মা যাতে সুস্থ থাকে। আর প্লিজ ব্লগটা ভালো লাগলে অনেক অনেক লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। দেখতে থেকো সেটার সাথে সারাদিন। আজকের মতো টাটা, দেখা হবে আবার নতুন দিন নতুন কোনো ব্লগের সাথে। আজকের মতো এখানেই শেষ করলাম, টাটা।